ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার, অথবা এমবিএ করা থাক, কিংবা 5 বছর বিরাট কোনো এমএনসিতে কাজ করা, ঘুরে ফিরে সেই সিভিল সার্ভিস পরীক্ষাতেই সকলে বসে, সিভিল সার্ভিস যোগদান করে। কেন? কি রয়েছে সিভিল সার্ভিস এই বিষয়টার মধ্যে, যাতে হয়তো আরো অনেক বেশি উপার্জন করা যেত, আরো অনেক বড় জায়গায় যাওয়া যেত, তারপরেও সেই ঘুরে ফিরে ফাইনাল ডেস্টিনেশন ভারতবর্ষের মতন দেশে সিভিল সার্ভিস হয়ে ওঠে কেন? আজকে আমরা এইটার উপর একটা ছোট্ট ক্লাস করব। আমরা ডিসকাস করব যে কেন তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে। আমি সেপারেট একটা ক্লাস করব ইউপিএসসির ওপরে। আমি এর আগে ক্লাস করে রেখেছি ইউপিএসসির ওপরে, সেটা তোমরা দেখতে পারো। আর আজকের এই ক্লাস কেন তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে। ওকে, 3টে ছোট্ট বিষয়ের উপর আমরা ডিসকাস করতে করতে এই প্রশ্নটার উত্তর খুঁজবো যে হোয়াই ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএস পরীক্ষা কেন? আর অনেক পরীক্ষা আছে, সরকারি চাকরির আরো অনেক পরীক্ষা আছে। হোয়াই নট আদার্স, অন্য চাকরির পরীক্ষা কেন নয়, বা অন্য চাকরি নয় কেন? অ্যান্ড হোয়াট রিকোয়ারমেন্ট, হোয়াট ছোট করে লেখা, ডব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য কি দরকার, যা তোমাকে বুঝতে হবে এবং খুঁজতে হবে যে তোমার মধ্যে আছে কি নেই, এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। সো ডাইরেক্ট স্টার্ট করছে। দেখো, এ কথা আমি শুরুতেই বললাম যে ঘুরে ফিরে কোয়ালিফিকেশন যাই থাক, প্রফেশন যেখানে জয়েন করুক, ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের মতন দেশে সিভিল সার্ভিস হলো সবচেয়ে বড় একটা ড্রিম, সবচেয়ে বড় অ্যাসপিরেশন ফুলফিলমেন্টের একটা জায়গা। কেননা যাই করো না কেন, দিনের শেষে যখন কোনো প্রশ্নের উত্তর দিতে হবে, নিজেকে প্রজেক্ট করতে হবে, তখন যখন তুমি বলবে যে আমি সিভিল সার্ভেন্ট, তখন সব প্রশ্ন শেষ হয়ে যাবে। একটা ইউনিভার্সিটির ডিন, তার নিচে অনেক বড় রকমের ডিগ্রি লেখা থাকে। একটা কোনো বড় এমএনসিতে কাজ করেন, তার নিচে অনেক বিস্তৃত তার কর্মকাণ্ড, কোথায় গেছিলেন, কি করেছিলেন লেখা থাকে। বাট একজন যদি আইএএস হন, জাস্ট তার নামের নিচে শুধু আইএএস 3টে অক্ষর লেখা থাকে। একজন যখন ডব্লিউবিসিএস অফিসার হন, জাস্ট তার নামের নিচে ডব্লিউবিসিএস ব্র্যাকেটে হয়তো এক্সি বা এক্সিকিউটিভ লেখা থাকে, ব্যাস। কেন? তার কারণ তার ওই ডেজিগনেশনটাই সবকিছুকে ছাড়িয়ে যায়। সিভিল সার্ভেন্ট এই ক্যাটাগরিটা আর সবকিছুর উপরে উঠে আসে। ওকে, চলো সবচেয়ে আগে আমরা বুঝবো ডব্লিউবিসিএস পরীক্ষায় কি আছে যাতে আমাকে ডব্লিউবিসিএস পরীক্ষায় বসতে হবে। At first answer is big posts. আমরা যদি ডব্লিউবিসিএস পরীক্ষার মধ্যে দিয়ে কি কি পোস্ট, কি কি ডেজিগনেশন, কি কি অর্গানাইজেশনে আমি জয়েন হতে যাচ্ছি একবার দেখে নি, তাহলেই একটা আন্দাজ আসবে যে জিনিসটার বৈশিষ্ট্য কি, জিনিসটার গুরুত্ব কেন সবকিছুর ওপরে। এক ঝলক দেখে নি ডব্লিউবিসিএস এর মাধ্যমে আমরা কোন কোন পোস্ট পেতে পারি। যে কোনো নোটিফিকেশনে এটা দেয়া থাকে, অর্থাৎ ডব্লিউবিসিএস পরীক্ষার যে কোনো নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে 4টে ক্যাটাগরিতে বা গ্রুপে ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। গ্রুপ এ, তাতে 6টা পোস্ট থাকে। এটা একটু আধটু বাড়া কমা হতে পারে, নোটিফিকেশন, বাট মেজরলি এইরকম স্ট্রাকচার বা স্ট্যাটাসই থাকে। প্রথম পোস্ট থাকে
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। ওকে, সেকেন্ড পোস্ট থাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। হোয়াট ইজ ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস? জাস্ট গুগল করে নিও, এখন সার্চ ইঞ্জিন তোমাকে সবকিছু বলে দেবে। থার্ড, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস। ফোর্থ, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। ওকে, গ্রুপ বি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটাকে তোমরা এসডিপিও দেখো সেইটা। গ্রুপ সি, এখানেও বেশ 9টা-10টা পোস্ট আছে, এবং গ্রুপ ডি এখানেও 3-4টে পোস্ট আছে, লাইক সিআই, পিডিও, ওকে, রিহ্যাবিলিটেশন অফিসার এটসেট্রা। আমি যা খুব সহজে অ্যাভেলেবেল অনলাইনে সার্চ ইঞ্জিনে, সেটা এক্সপ্লেন করছি না, পুরোটা পড়ছি না। পোস্টগুলোর কি মানে, পোস্টগুলোর কেমন কি কাজ, সেটার গভীরেও আমার যাওয়ার দরকার নেই। আমি খুব সহজ করে বলতে চাইছি যে যে পোস্টগুলো আমরা পড়লাম, এই পোস্টগুলো থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রাজ্যের, বা বলা যায় আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার একদম উপরে বসেন রাজ্যের পরিপ্রেক্ষিতে একজন করে ডব্লিউবিসিএস অফিসার, যিনি ওই পোস্টটা সিলেক্টেড হয়েছেন। অর্থাৎ একজন বিডিও থেকে শুরু করে প্রতিটা দপ্তরের সবচেয়ে ওপরে থেকে সেই দপ্তরটাকে নিয়ন্ত্রণ করা, সেই দপ্তরটার কাজকর্ম চালানো, সোজা কথায় এই রাজ্যটাকে চালানো একজন ডব্লিউবিসিএস অফিসারের কাজ। সো থিং ইজ দ্যাট বিগ পোস্টস ইজ দেয়ার, অ্যান্ড অবভিয়াসলি 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বিগ জব। সে কাজটা কি করছে তুমি বলো? চাকরি, আমি প্রথমেই বলে দিয়েছি যে সরকারি চাকরির গুরুত্ব কি। অনেক বড় বড় লোক, সোজা কথা বলতে গেলে অনেক বেশি ইনকাম করা মানুষ ঘুরে ফিরে কিন্তু অনেক লোয়ার ইনকামের একটা সরকারি চাকরি খোঁজে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভারতবর্ষে, আমি এটাকে ভালো বলবো না, আমি বরং এটাকে খারাপই বলবো, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ভারতবর্ষের মতন একটা দেশে একটা বেসরকারি চাকরি, যেখানে একটা সরকারি চাকরি, একটা মধ্যমানের সরকারি চাকরির হয়তো 5 গুণ 10 গুণ উপার্জন বা আর্নিং আছে, বেসরকারি চাকরি করা ছেলের বিয়ে হয় না, মেয়ের বাবা তাকে বিয়ে দেয় না। সেই জায়গাটা একটা ক্লার্ক সরকারি চাকরি করে, সে আগে প্রেফারেন্স পায়। মানে এর ইমপ্লিকেশন অনেক। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে সোসাইটির মেন্টালিটিও স্টিল কতটা স্টিরিওটাইপ হয়ে রয়েছে, কতটা এই দিকে প্রবণতা বা ঝুঁকে রয়েছে, এটা বোঝাতে চাইছি। তো সেক্ষেত্রে সরকারি চাকরিটা এরকম একটা বিষয়। সেই সরকারি চাকরি যদি তুমি করবে, বা যখন তুমি করবে, তখন সেই সরকারি চাকরির টপ চাকরিটা, টপ গ্রাসটা, টপ রাংটা তুমি কেন ধরবে না? দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট, বিগ জব। তুমি যে কাজটা করছো তার সাথে সেই কাজটা একদম ওপরের মানটা তোমাকে দেয়া হয়েছে। তোমাকে দেয়া হয়েছে একটা গোটা ডিপার্টমেন্ট সামলাতে, একটা গোটা ব্যবস্থাপনা সামলাতে। এবং যখন তুমি কাজ করতে নামবে, আজকের এই কথাটা যদি তোমার সিরিয়াস না লাগে, তোমার যদি অ্যাপ্রোচ থাকে যে কিছু একটা জুটে গেলে হয়, ছোট একটা জুটে গেলে হয়, অন্য কিছু একটা করলে হয়, 5 বছর 7 বছর 10 বছর পরে যখন তুমি লাইফে ঢুকে যাবে সার্ভিস ছেড়ে, যখন তোমার চাকরির পরীক্ষার বয়স শেষ হয়ে যাবে, তখন মনে হবে আমার জীবনে তো কিছুই নেই, কেবলই বড় সাহেবের নির্দেশ মানতে মানতে জীবন শেষ হয়ে গেল। তখন তোমার মনে হবে বড় সাহেবের পোস্টটাতে ঢুকলে অন্তত এই ছোট ছোট প্রতিদিনের অপমান, ছোট ছোট সমস্যা, এগুলো দূর হতো। দেখো, কাজের চাপ, কাজের চ্যালেঞ্জ, কাজের হাজার সব পোস্টে আছে। বিগ প্রমোশন, একবার তুমি ভাবো যে তুমি একটা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করেছো, সেই ব্লকের তুমি স্যার, বিডিও প্রমোশন হওয়ায় ডিএমডিসি,
ডেপুটি ম্যাজিস্ট্রেট কাম ডেপুটি কালেক্টর, তারপর প্রমোশন হয়ে উঠবে তুমি এসডিও, সাব ডিভিশনাল অফিসার। শুধু তুমি একবার ভাবো যে প্রমোশনাল অ্যাসপেক্ট কেমন, এবং প্রমোশন হয়ে তুমি যেখানে পৌঁছচ্ছ সেইটা আরো কত বড়। আসবে স্যালারি, অবভিয়াসলি স্যালারি, কেননা মানি ম্যাটার্স। স্যালারির পরিপ্রেক্ষিতে একটাই কথা বলবো যে একটা ডব্লিউবিসিএস অফিসার প্রথম দিকের পোস্টগুলো পেলে প্রথমেই ঢুকেই অলমোস্ট 1 লক্ষ টাকা মাইনে পায়। আমি ওই পে স্ট্রাকচার বা ওর ওই যে ইন্ডেক্স বা টেবিল এত ডিটেলে যাচ্ছি না, এক্স্যাক্টলি ইনহ্যান্ড স্যালারি কতটা জিপিএফ কাটবে এটসেট্রার মধ্যে ঢুকছে না, বাট একটা হ্যান্ডসাম, একটা হোলসাম অ্যামাউন্ট স্যালারি হিসেবে ড্র করেন একটা ডব্লিউবিসিএস অফিসার, যেটা কিন্তু সংসার ভরণ পোষণের জন্য খুব সুন্দর। হ্যাঁ, রাজ্য সরকারের পরিপ্রেক্ষিতে ডিএ যেখানটায় কম এবং যা নিয়ে প্রচুর সমস্যা এবং ফ্রাস্ট্রেশন আছে রাজ্য সরকারের কর্মচারীদের মনে, এত সত্ত্বেও সিভিল সার্ভিসের যে মাইনেটা তারপরেও আসে সেটা সাফিসিয়েন্ট। নেক্সট, ভ্যারিড পোস্ট। অর্থাৎ ভ্যারিড পোস্ট কথার মানে হচ্ছে যে একটা ডব্লিউবিসিএস পরীক্ষার মধ্যে অনেকগুলো পোস্ট আছে। অর্থাৎ এরকম নয় যে পার্টিকুলার, ধরা যাক তুমি একটা ব্যাংকের আইবিপিএস দিতে গেছো বা কোনো একটা পার্টিকুলার পোস্টকে এক্সাম টার্গেট করে পড়ছো, এরকম না। তুমি একটা পরীক্ষার উদ্দেশ্য করে পড়ছো। আমরা দেখলাম গ্রুপ এ তে, গ্রুপ বি তে, গ্রুপ সি তে, গ্রুপ ডি তে অনেকগুলো পোস্ট আছে, সুতরাং কোথাও না কোথাও একটা লেগে যাবেই। এরকম নয় যে একটা পার্টিকুলার পোস্ট আর সেটাই হলো না মানে পুরো বাদ চলে গেলে, তা না। এক্সাম একটু খারাপ হলো, তুমি একটা লোয়ার বা একটা সাবঅর্ডিনেট গ্রুপের পোস্ট পেতেই পারো। অপরচুনিটিটা অনেকটা এখানটায় ভ্যারিটি, মিস হয়ে যাওয়ার সুযোগ অপেক্ষাকৃত কম। লার্জার ভ্যাকান্সি, অবভিয়াসলি এতগুলো পোস্টের জন্য রিক্রুটমেন্ট যখন হবে তখন তো ভ্যাকান্সি অনেক বেশি থাকবেই। একটা দুটো 10টা 20টা পোস্টের জন্য পরীক্ষায় যে কম্পিটিশন থাকবে, অবভিয়াসলি এই পরীক্ষায় ভ্যাকেন্সি যেহেতু বেশি সেহেতু চান্স পাওয়ার পসিবিলিটিস বেশি। নেক্সট, স্টেট পোস্টিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট স্টেট পোস্টিং। আমরা যখন ওয়াই নট আদার্স পড়বো তখন এই জিনিসটার উপরে আরেকটু বেশি ডিসকাস করব যে কি সমস্যা হতে পারে এটা না হলে। বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি তোমার রাজ্যে থাকবে, তুমি তোমার পরিবারকে অপেক্ষাকৃত বেশি সাপোর্ট করতে পারবে অন্য জায়গায় পোস্টিং বা আরো দূরে পোস্টিং হয়ে যাওয়ার তুলনায়। এক্সটেন্ডেড এজ লিমিট। হ্যাঁ, সিভিল সার্ভিস, যে কোনো ধরনের সিভিল সার্ভিস, যে কোনো স্টেটের সিভিল সার্ভিস অনেকটা বেশি সময় দেয় তোমার প্রস্তুতি নেওয়ার। কেননা সিভিল সার্ভিস জানে যে যারা সিভিল সার্ভেন্ট হতে আসে তারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, ডিফারেন্ট সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে এখানটায় আসতে চলেছে। অনেক রকম পরিস্থিতি তাদের থাকে, তো সেই পরিস্থিতি, সেই বাঁধন, সেই শৃঙ্খল ভেঙে সেই প্রিপারেশনের মধ্যে দিয়ে এই পোস্টে এসে পৌঁছবে। সো ইট নিডস টাইম, তাই সময় একটু বেশি দেয়া। তো তুমি প্রস্তুতি একটা পরিকল্পনা মাফিক অনেক দিন ধরে করতে পারো এটার জন্য, এরকম নয় যে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে গেল। পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ অফ পার্মানেন্ট এক্সিকিউটিভ। হোয়াট ইজ পার্মানেন্ট এক্সিকিউটিভ? এক্সিকিউটিভ কি বেশি ব্যাখ্যা করব না, জাস্ট মনে রাখবে যে যারা কাজ করে, সরকারের হয়ে কাজ করে বা যে আইনগুলো তৈরি হয় সেই আইনগুলো বলবৎ করার যারা কাজ করে তাদেরকে এক্সিকিউটিভ বলে। রাজনৈতিক যারা জনপ্রতিনিধি হন তারা হন টেম্পোরারি এক্সিকিউটিভ, সহজভাবে যদি তোমাদেরকে আমি বোঝাই। ওকে, আর যারা সিভিল সার্ভেন্ট হন তারা হন পার্মানেন্ট এক্সিকিউটিভ। ওকে, অর্থাৎ তোমার এক্সিকিউটিভ এই ক্যাটাগরিটা, এই স্ট্যাম্পটা যতদিন চাকরি করবে ততদিন তুমি ক্যারি করবে। দেখো, অনেক রকম কাজ আছে, অনেক রকম চাকরি আছে, অনেক রকম মাইনে, অনেক রকম সুযোগ সুবিধার কাজকর্ম আছে, বাট একটা এক্সিকিউটিভ চাকরির মতন পাওয়ার, প্রেস্টিজ, সিভিল সার্ভিস চাকরির মতন সম্মান
ভালোবাসা, জনসংযোগ আর কোনো জবে হয় না। আমরা এই সেকেন্ড প্যারামিটারটা ধরে একটু ডিসকাস করব, কেন তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে। সেকেন্ড প্যারামিটার কি, ওয়াই নট আদার্স, অর্থাৎ অন্যান্য এক্সাম গুলো দেবে না কেন, বা অন্যান্য এক্সাম না দিয়ে ডব্লিউবিসিএস দেবে কেন, বা অন্যান্য এক্সাম গুলোর কি সমস্যা আছে, বা ডব্লিউবিসিএস এক্সাম না দেওয়ার পরিপ্রেক্ষিতে বা ডব্লিউবিসিএস এক্সাম না দেওয়ার জন্যে অনেকে বেশ কিছু কারণ শো করে। অনেকে আছে যে আমি ডব্লিউবিসিএস এক্সাম দেব না, তার কারণ এই। আমরা সেই কারণগুলো ডিসকাস করে দেখব, সেই কারণগুলো এক্সামিন করে দেখব যে সেই কারণগুলো কতটা সঠিক, ডব্লিউবিসিএস পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তটা কতটা সঠিক বা কতটা বেঠিক। গ্রেট সিলেবাস, প্রথম ডব্লিউবিসিএস এর পরিপ্রেক্ষিতে অভিযোগ বা বলা যায় আপত্তি থাকে, এটা হচ্ছে বিরাট বড় সিলেবাস। এবার দেখো, ইটস ট্রু, ইটস এ হেভিয়ার সিলেবাস, ইট হ্যাজ এ হেভিয়ার সিলেবাস, বাট থিং ইজ দ্যাট যে কোনো বড় এক্সাম তার জন্য সিলেবাস বড় হবে। যে কোনো বড় সার্ভিস, যে কোনো বড় পোস্ট, তুমি কি কাজটা করছো দেখো, তোমার রোলটা কি দেখো, তোমার পজিশন, তোমার পাওয়ার প্রেস্টিজটা কি হোল্ড করছো তুমি দেখো, তার জন্য তোমাকে বড় সিলেবাস ডিল করতে হবে না। এটা নাম্বার ওয়ান খণ্ডন। দু নাম্বার কি এটার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে আই অ্যাকসেপ্ট সিলেবাস বড়, বাট আজকের দিনে যা টাফেস্ট কম্পিটিশন, একটা ক্লার্কের পরীক্ষা, কয়েকদিন আগে খবর বেরিয়েছিল যে একটা ডোম ডোম এই পোস্টটাতে হসপিটালে একটা রিক্রুটমেন্ট হবে, তাতে মাস্টার ডিগ্রি, তাতে এমটেক বিটেক করা ছেলেরা বা ছেলে মেয়েরা সেখানটায় ফর্ম ফিল আপ করেছে। সো হোয়াট ইজ দ্য ডেপথ অফ আওয়ার কম্পিটিশন। তো এই কম্পিটিশনের যুগে তুমি একটা নর্মাল, আমি ধরে নিচ্ছি যে খুব সহজ বা ছোট মানের পরীক্ষা, লাইক ক্লার্কশিপ, কোনো একটা ক্লার্কের এক্সাম, সেটার হয়তো সিলেবাস কম, কিন্তু তাতে এরকম ভাবার কোনো কারণ নেই যে তোমার কম পড়তে হবে, কম খাটতে হবে। খাটুনি তোমার সবেতেই আছে, তুমি কোনো খুব ছোট চাকরি করো বা খুব বড় চাকরি করো, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, খাটুনি সব চাকরিতে আছে এবং হ্যাজার্ড। ওকে, তো সেক্ষেত্রে বরং উল্টোটা ডব্লিউবিসিএস বা যে কোনো সিভিল সার্ভিসে যেহেতু সিলেবাসটা অনেক বড়, সেহেতু কম্পিটিশনটা অনেক কম, অনেকেই এই খাটুনিটা, এই ছদ্ম খাটুনিটার কথা ভেবে আসে না। বেসিক্যালি তারা এটা বোঝে না যে ওই যে খাটুনিটা বলে ডব্লিউবিসিএসটা ছেড়ে দিল আর অন্য একটা পরীক্ষার জন্য লাগাতার ঘষে যাচ্ছে, তফাৎটা 19-20। সে যদি আর একটা স্টেপ মনে মনে এগোতে পারতো, ডব্লিউবিসিএস এর জন্য সেই খাটুনিটা তাকে অনেক বেটার জায়গায় এনে দিতে পারতো। ইরেগুলার এক্সাম, কেউ কেউ এই অভিযোগ করছে ডব্লিউবিসিএস এক্সামটা রেগুলার হয় না, বাট এটার পরিপ্রেক্ষিতেও আমি একটা কথা বলবো যে কেবলমাত্র 2024 বোধহয় এক্সেপশনালি এরকম একটা বছর গেল যেটা ডব্লিউবিসিএস হলো না, আদারওয়াইজ ডব্লিউবিসিএস কিন্তু একটা রেগুলার পরীক্ষা। পিএসসি অন্যান্য পরীক্ষায় হেলাফেলা করলেও ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু খুব রিলিজিয়াসলি কন্ডাক্ট হয়। এখানটায় কিছু করাপশনের চার্জ সব ক্ষেত্রেই থাকে, ডব্লিউবিসিএস কিন্তু চিরন্তন নিয়মিত হয়। আগে লেখা পরীক্ষা হতো পুরোটা, অনেক টাইম টেকিং ছিল, এখন এমসিকিউ হয়ে গেছে, অনেক আর্লি ডিসপোজাল হয় এক্সামের, অনেক আর্লি রিক্রুটমেন্ট হয়। ডামাডল কিছু থাকে, টাইম টু টাইম হয় আবার কমে যায়, বাট উইথ রেসপেক্ট টু দ্য আদার এক্সাম এক্সেপ্ট 2024, ডব্লিউবিসিএস কিন্তু একটা রেগুলার এক্সাম। থার্ড, লং টাইম প্রিপারেশন। দেখো, লং টাইম প্রিপারেশনের পরিপ্রেক্ষিতে আমি এইটা বলবো যে দুটো এর কাউন্টার করার জায়গা রয়েছে। এক, লং টাইম প্রিপারেশন লাগে বিকজ বা ডিউ টু বিগ সিলেবাস, এবং সেই জন্যই তো এজ লিমিটটা অনেকটা এক্সটেন্ড করা। প্রথমেই আমরা যেটা পড়লাম ওয়াইডব্লিউবিসিএস, সেখানে আমি এটা উল্লেখ করেছিলাম কেন এজ লিমিটটা বেশি, তার কারণ প্রিপারেশন করতে বেশি দিন সময় লাগবে, এটা জানা কথা। দু নাম্বার, আমি যদি অন্য চাকরির কথায় চলে আসি, ধরা যাক রেল এনটিপিসির পরীক্ষা নেয়,
ভালো পরীক্ষা, সম্মানজনক মাইনে, ঠিকঠাক প্রেস্টিজ। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, ভালো মাইনে, সম্মানজনক চাকরি, প্রেস্টিজ আছে। থিং ইজ দ্যাট এগুলোতে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়, তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যায়, খুব আর্লি, খুব কুইক এগুলোর ডিসপোজাল। বাট ডিফারেন্স হচ্ছে যে রেলে চাকরি করে, সিজিএলই চাকরি করে তোমার কোন চুলোয় পোস্টিং হবে ইউ হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, খুব লাকিলি তুমি ঘরের কাছে পেয়ে গেলে, যেটা চান্স সত্যি খুব কম। তার কারণ বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে তো চরম মারামারি থাকে, কাট অফের দারুণ বিভৎস একটা অবস্থা থাকে পেয়ে, বাট তার মধ্যেও তুমি পেয়ে গেলে, যেটা হয়তো সত্যি বলতে কি 0.001% পসিবিলিটি, অর্থাৎ 10,000 বা 1,00,000 অ্যাসপিরেন্টের মধ্যে একজনই থাকবে যে তার পছন্দের পোস্টটা, পছন্দের প্লেসে পাবে। আদারওয়াইজ অধিকাংশই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পোস্টিং হয়ে যায় বাইরের রাজ্যে, দূরের রাজ্যে। তখন কিন্তু জীবন কয়লা। হয়তো পরীক্ষার সময় লেগেছে অল্প, পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি জয়নিং হয়ে গেছে, বাট চাকরি পেলে কোথায় পোস্টিং হবে, কি খাবে, কি থাকবে, কার সাথে বিয়ে হবে, প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিক্যালি খুব ডিফিকাল্ট হয়ে যায় তোমার জীবনে। সেকেন্ড আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বিশ্বাস করো, খুব ভালো মানের একটা তুমি, অ্যাপার্ট ফ্রম ইউপিএসসি, তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেল সিজিএলই দিয়ে চাকরি করলে, দূরে পোস্টিং পেলে, তাও তুমি মানিয়ে নিলে, বাট সিভিল সার্ভিসের মতন সন্তুষ্টি থাকবে না। কেননা তুমি জানো যে তুমি অনেক বেশি কিছু যোগ্য। সন্তুষ্টি থাকবে না বলেই তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে ইউপিএসসিতে খুব ওপরের দিকেই র্যাঙ্কিং থাকে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভেন্ট, ওকে, আইআরএস। দুটো রিক্রুটমেন্ট হয় আইআরএস এর জন্য, দুরকম পোস্ট, একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট, অর্থাৎ একটা ইনকাম ট্যাক্সের, একটা সেন্ট্রাল জিএসটির। ব্যাপারটা হচ্ছে যে এই যে আইআরএস অফিসার প্রচুর পরিমাণে চাকরি ছেড়ে দেয়। তার কারণ জানো? তার কারণ হচ্ছে তারা ওই আইআরএস এর কাজটা করে সন্তুষ্ট হয় না, কেননা খুব অল্প নাম্বারের জন্য তারা আইএএস হয়নি, আইপিএস হননি, আইএফএস বনতে পারেননি। 5-7 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার ম্যাক্সিমাম ডিফারেন্স হয়, তাতে তিনি হয়ে গেছেন আইআরএস। কিন্তু আইআরএস এর যে কাজ, যে মেকানিক্যাল ওয়ে, তাদের পছন্দ নয়। তারা চান যে তারা যে যোগ্য, তার অ্যাকচুয়াল ইমপ্লিকেশন, তার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন হোক, যেটা সিভিল সার্ভেন্ট হলেই হতো, আইএএস হলেই হতো। তাই তারা চাকরি ছেড়ে দিয়েছে। গত 10 বছরে 750-র উপরে আইআরএস চাকরি ছেড়ে দিয়েছেন। সো ব্যাপারটা এইটা যে লং টাইম প্রিপারেশনের একটু আপাত খারাপ দিক দেখে যারা ডব্লিউবিসিএস চাকরি ছেড়ে দিতে বলে, তারা আসলে মিসগাইড করে। কেননা অন্য যেগুলো শর্ট টার্ম চাকরি বা শর্ট টার্ম প্রিপারেশনের মাধ্যমে পাওয়া চাকরিতে একটুও সুখ সন্তুষ্টি নেই। চলো, আবার স্টেট এক্সাম, স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস, প্রাইমারি স্কুল, স্টেটের স্টাফ সিলেকশন কমিশন বন্ধ হয়ে গেছে। সুতরাং সেই নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, সেই স্বপ্নটা কিন্তু ভেঙে গেছে বাঙালি ছেলে মেয়েদের। বেরোতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে, কঠিন পরিশ্রম। শুধু চাকরিটা হয়তো অল্প একটু সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু বাকি জীবন ভোর পরিশ্রম। সেই জায়গায় অন্যান্য যেখানটায় চাকরিগুলো অনিশ্চিত হয়ে গেছে, করাপশনের অভিযোগে বিদ্ধ হয়েছে, সেখানটায় কিন্তু ডব্লিউবিসিএস একটা এখনো খুব ভালো অপশন। অ্যান্ড লাস্টলি গাইডেন্স। কোশ্চেন হচ্ছে যে আমি গাইডেন্স কোথায় পাবো? আমাকে কোনো বড় ইনস্টিটিউশনে গিয়ে কি অনেক টাকা খরচ করে পড়তে হবে? না। ইন্টারনেট রেভলিউশন হয়ে যাওয়ার পরে তুমি সমস্ত গাইডেন্স অনলাইনে পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে, এবং অবশ্যই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ তোমাদের সাথে আছে। প্রত্যেকটা ধরে ধরে গাইড করবে, প্রত্যেকটা জায়গায় গাইড করবে, কিভাবে পড়তে হয়, কি পড়তে হয়, কোনো পড়া কঠিন হয়ে গেলে সেটা সহজ মানে কি, সেটা সহজে কিভাবে বুঝবে, কোশ্চেন কেমন আসতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস কিভাবে হতে পারে, সবকিছু গাইড করে দেবে সিভিল সার্ভিস ফর দেশি গাইজ। আমরা সেই জন্য সেই মটো নিয়ে এসেছি। তোমাদের কারোর মনে
কোনো রকম প্রশ্ন থাকলে একবার আমাদের মোটোটা গিয়ে ইউটিউবে দেখে নাও যে আমরা কি চাই, আমাদের কি লক্ষ্য, কি লাগে সিভিল সার্ভেন্ট হতে, কি দরকার তোমার, কি রিকোয়ারমেন্ট রয়েছে। তোমার বাবার কি অনেক টাকা থাকতে হবে যাতে একটা বড় ইনস্টিটিউশনে পড়াতে পারেন, বিরাট ভালো একটা নাম করা কোচিং সেন্টারে দিতে পারেন, আলাদা আলাদা টিচার দিতে পারেন? তোমার কি খুব বুদ্ধি থাকা দরকার, তোমাকে বিরাট মেরিটোরিয়াস হতে হবে, তোমাকে দারুণ অঙ্ক জানার দরকার আছে, অঙ্ক জানতে হবে, বিরাট ইংরেজিতে দক্ষ হতে হবে? কি ক্রাইটেরিয়া চাই সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য? কি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড আছে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার জন্য? তোমার দারুণ সায়েন্স এক্সপার্ট হতে হবে, তোমার হিস্ট্রির নলেজ ভালো থাকতে হবে, কি কি তোমার দারুণ মনের জোর থাকতে হবে, দারুণ দৌড়তে পারবে, খুব মনে রাখার ক্ষমতা থাকবে? কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য 4টে মাত্র রিকোয়ারমেন্ট, যা প্রত্যেকটা মানুষকে ভগবান জন্মানোর সাথে দিয়ে পাঠায়। শুধু সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট, স্বপ্ন। তুমি সিভিল সার্ভেন্ট হবে, এই বিগ ড্রিমটা তোমাকে চেরিশ করতে হবে। ফার্স্ট, তোমাকে ভাবতে হবে তুমি সিভিল সার্ভেন্ট হয়েছো, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে তুমি সিভিল সার্ভেন্ট হয়ে কাজ করছো, দেশের সেবা করছো, দশের সেবা করছো, স্বনাম ধন্য হচ্ছ, সুনাম অর্জন করছো, সকলের আশীর্বাদ কুড়োচ্ছ, খবরের কাগজের হেডিং হয়েছো নাম্বার 1 কাজ করে। তোমাকে স্বপ্ন দেখতে হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আমি এই চাকরিটা পাবো, আমাকে পেতেই হবে যে কোনো মূল্যে, আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ থামাতে পারবে না, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা, কোনো শৃঙ্খলের কাছে আমি মাথা নোয়াবো না যতদিন না আমি এই চাকরিটা পাচ্ছি। তোমাকে অধ্যবসায় করতে হবে। সিলেবাস কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কি, হোয়াট ইজ কোশ্চেন অ্যানালাইসিস, হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে টু জাজ, examine a question, what is the writing skill, what is the communication skill, what is development of personality। পড়বার মাধ্যমে তোমার প্রত্যেকটা জিনিসের উত্তর খুঁজতে হবে। এবং লাস্টলি তোমাকে বিষয়টা নিয়ে সাধনা করতে হবে, তন্ত্রের সাধন বা শরীর পাতন, যে আমি জীবন থেকে সবকিছু ছেড়ে দেবো, আমি জীবনের সবকিছু ত্যাগ করব, আমার প্রত্যেকটা ভালো লাগা, প্রত্যেকটা খুশি, প্রত্যেকটা যোগাযোগ, প্রত্যেকটা এনগেজমেন্ট, প্রত্যেকটা জায়গায় আমার ইনভলভমেন্ট আমি সব ছেড়ে দেবো, আমি অন্ধকার ঘর বেছে নেব, আমি একটা নিষ্প্রাণ জীবন বেছে নেব, আমি একটা সাধনা বেছে নেব। ততদিন যতদিন না আমি সফল হচ্ছি, ততদিন আমি সাধনা করে যাব আমার সিভিল সার্ভিস পাওয়ার ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য। These are the only 4 factors you need. আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তুমি গরিব কি তুমি বড় লোক, তুমি ছেলে কি তুমি মেয়ে, তুমি বিবাহিত কি তুমি অবিবাহিত, তুমি পুরুষ কি তুমি নারী, তোমার টাকা আছে নেই, তোমার বুদ্ধি আছে নেই, তুমি অঙ্কে ভালো না, কিচ্ছু ম্যাটার না। কেবল এই 4টে জিনিস তোমাকে তোমার সিভিল সার্ভেন্টের অ্যাসপিরেশনটা পূরণ করতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আমি আশা করব যে তোমরা প্রস্তুতি আজকে থেকে নেবে। 2024-25 পর সিভিল সার্ভেন্ট ডব্লিউবিসিএস এর এক্সাম রয়েছে, এরকম মৌকা কম থাকে। পরপর এক্সাম রয়েছে, পরপর পরীক্ষা দাও, একেবারে লোহার মতন প্রস্তুতি নাও, ইস্পাতের মতন ধারালো প্রস্তুতি নাও, এবং যে যত তাড়াতাড়ি পারো প্রস্তুতি নাও। আমার ক্লাস যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো যার এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, সে আজকে থেকে প্রস্তুতি নাও। মাধ্যমিক পাস করেছো, এখন থেকে প্রস্তুতি নাও। উচ্চ মাধ্যমিক পাস করছো, এখন থেকে প্রস্তুতি নাও। কলেজে পড়ছো, এখন থেকে প্রস্তুতি নাও। হ্যাঁ, যারা গ্র্যাজুয়েট হওনি তারা কিভাবে প্রস্তুতি নেবে জানতে চাইলে আমি তাদের উপর ভিডিও বানিয়ে দেবো। বাট প্রিপারেশন, স্টার্ট প্রিপারেশন ফ্রম রাইট নাও। ওকে, বেস্ট অফ লাক, সিএসডি ইজ অলওয়েজ উইথ ইউ। ভিডিওটা তাদের কাছে শেয়ার করবে যারা অনেক বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়তে পারে না, যারা অনেক বড় ইনস্টিটিউশনের কাছে যেতে পারে না,
কিন্তু মনে মনে শপথ আছে, প্রতিজ্ঞা আছে, আশা রাখে সিভিল সার্ভেন্ট হওয়ার এবং স্বপ্ন দেখে সরকারি চাকরি পাওয়ার, তাদের জন্য আমাদের চ্যানেল। ওকে, বেস্ট অফ লাক।